প্রিয় ছাত্রছাত্রী, আদ্যমা সংস্কৃত শিক্ষা সোপানে সকলকে স্বাগত। আজকের বিষয় কবি ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাসে বর্ণিত আর্যাবর্ত বর্ণনাম এর প্রথম ভাগ। আর্যাবর্ত বর্ণনাম আর্যবর্তস্য বর্ণনাম ইতি আর্যাবর্ত বর্ণনাম, যার অর্থ আর্যাবর্ত দেশের বর্ণনা। আর্যাবর্ত কি? আর্যাবর্ত হল ভারতবর্ষের একটি বিশেষ অঞ্চল যেখানে আর্যরা বসবাস করত। আর্যার নাম আবর্ত ইতি আর্যাবর্ত, অর্থাৎ আর্যরা যেখানে বারবার আবর্তিত হন সেই বাসভূমি হল আর্যাবর্ত। মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ে এর একটি চতুর্সীমা পায়। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত, পূর্বে পূর্ব সমুদ্র থেকে পশ্চিমে পশ্চিম সমুদ্র দ্বারা পরিবেষ্টিত ভূভাগকেই পণ্ডিতগণ আর্যাবর্ত নামে অভিহিত করেছেন। এই আর্যাবর্তের মনোরম বর্ণনা আমরা আজ আমাদের পাঠ্যাংশে দেখি। তার পূর্বে বলি, আর্যাবর্ত বর্ণনাম এর মূল গ্রন্থ নলচম্পু। এই নলচম্পুর অপর নাম দময়ন্তী কথা। নল বিষয়ক চম্পু বলেই এর নাম নলচম্পু। মহাভারতের বন পর্বের প্রসিদ্ধ নল দময়ন্তীর উপাখ্যান হল এই চম্পু কাব্যের উৎস। এবার বলি, চম্পু কাব্য কি? সংস্কৃত আলঙ্কারিকগণ কাব্যকে দুটি ভাগে ভাগ করেছেন, শ্রব্য কাব্য ও দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য হল নাট্য শ্রেণীর কাব্য। এই শ্রব্য কাব্যের আবার দুটি ভাগ, গদ্যকাব্য ও পদ্যকাব্য। পদ্যকাব্য ছন্দবদ্ধ বা কবিতা আকারে লেখা হয়, আর গদ্যকাব্য গল্পের আকারে। কিন্তু দশম শতক থেকে আরেকটি কাব্য বিশেষ খ্যাতি লাভ করেছে, যার নাম চম্পু কাব্য। এই চম্পু কথাটির অর্থ হল গদ্য ও পদ্য মিশ্রিত রচনা। সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলেছেন, গদ্য পদ্যময়ং কাব্যম চম্পু রীতি অভিধীয়তে। অর্থাৎ সরল ভাষায় বলা যায়, যে কাব্যে গদ্য থাকে আবার গদ্যের মাঝে মাঝে পদ্যও থাকে তাকে চম্পু কাব্য বলা হয়। সংস্কৃত সাহিত্যের প্রাচীন তথা সর্বশ্রেষ্ঠ চম্পু কাব্য হল এই নলচম্পু। নলচম্পু ছাড়াও আরও সংস্কৃত সাহিত্যে বিশেষ বিশেষ চম্পু কাব্য হল ত্রিবিক্রম ভট্টের মদলাসা চম্পু, সোমদেবের যশস্তিলকা চম্পু, ভোজদেবের রামায়ণ চম্পু, অনন্ত ভট্টের ভারত চম্পু, অভিনব কালিদাসের ভাগবত চম্পু, জীব গোস্বামীর গোপাল চম্পু ইত্যাদি। এবার কবি ত্রিবিক্রম ভট্টের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেওয়া যাক। ত্রিবিক্রম ভট্ট দশম শতাব্দীর কবি ছিলেন। তার অপর নাম সিংহাদিত্য। তিনি যমুনা ত্রিবিক্রম নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ শ্রীধরের পৌত্র এবং নেমাদিত্যের পুত্র। কবি ত্রিবিক্রম ভট্ট বিদর্ভ প্রদেশের বর্তমান কর্ণাটক রাজ্যের বরোদার নিকটস্থ নৌসারিন রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের সভাকবি ছিলেন। রাজা তৃতীয় ইন্দ্রের শাসনকাল 914 থেকে 916 খ্রিস্টাব্দ। তাই কবি ত্রিবিক্রম ভট্ট দশম শতাব্দীর প্রথমার্ধের কবি বলে মনে করা হয়। তার দুটো বিখ্যাত সাহিত্য কীর্তি হল নলচম্পু ও মদলাসা চম্পু। কুলদেবী সরস্বতীর আশীর্বাদে কবি ত্রিবিক্রম ভট্ট নলচম্পু কাব্যটি রচনা করেছিলেন। এই কাব্যটি 7টি উচ্ছ্বাসে বা অধ্যায়ে বিভক্ত। এর মূল বিষয় নল দময়ন্তীর প্রেম কাহিনী। কাব্যে সরস রমণীয় প্রসাদ গুণযুক্ত শ্লেষ অলঙ্কারের সন্নিবেশ ঘটিয়ে কবি পদসমূহকে মনজ্ঞভাবে উপস্থাপিত করেছেন। নল দময়ন্তীর প্রেমগাথার
বর্ণনার প্রাক্কালে কবি তৎকালীন ভারতবর্ষের আর্যাবর্ত নামক অঞ্চলটির অপূর্ব মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। পাঠ্যাংশে যাওয়ার পূর্বে শ্লেষ অলঙ্কার সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার, কারণ শ্লেষ অলঙ্কার না বুঝতে পারলে আর্যাবর্ত বর্ণনামের মূল রসাস্বাদনই গ্রহণ করা হবে না। সাহিত্য দর্পণকার বিশ্বনাথের মতে শ্লেষ হলো একটি শব্দালঙ্কার। বাক্যের অন্তর্গত একটি পদ যদি অভিধা শক্তির দ্বারা অনেক অর্থ প্রকাশ করে তবে তাকে শ্লেষ বলে। বর্ণ, প্রত্যয়, লিঙ্গ ইত্যাদির দিক থেকে শ্লেষ ৮ প্রকার। এই ৮ প্রকার শ্লেষকে সাহিত্য দর্পণকার আবার ৩টি ভাগে ভাগ করেছেন: সভঙ্গ, অভঙ্গ এবং সভঙ্গাভঙ্গ। আমরা আর্যাবর্ত বর্ণনামে সভঙ্গ এবং অভঙ্গ শ্লেষের অনেক দৃষ্টান্ত পাব। একটি পদকে যখন ভেঙে দুটো অর্থ প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় সভঙ্গ শ্লেষ, আর একটি পদকে যখন না ভেঙে দুটো অর্থ প্রকাশ করা হবে তখন তাকে বলা হবে অভঙ্গ শ্লেষ। কয়েকটি বাংলা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এক পত্রিকার মালিকের সাথে এক সাংবাদিকের কথোপকথন। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনার পত্রিকার সম্পাদক কে? মালিক বললেন, সম্পাদক। সাংবাদিক অনেকক্ষণ পর বুঝতে পারলেন, ও সম্পাদকের নাম শম্পা আদক। তাহলে এখানে কিন্তু একটা শব্দের মধ্যেই কিন্তু দুটো অর্থ পাওয়া যাচ্ছে। সম্পাদক একটা বিশেষ পদ, আবার একটা মেয়ের নাম শম্পা আদক, আদক টাইটেল। তো দ্বিতীয় প্রশ্ন ছিল, সহ সম্পাদক কে? মালিক বলেন, আমিনা। এখানে কিন্তু সাংবাদিক বুঝতে পারলেন যে আমিনা বলতে মালিক না, এরকম বলতে চাইনি। আমিনা হলো একটি মেয়ের নাম, আমিনা খাতুন। এবার অভঙ্গ শ্লেষের একটি পরিচিত উদাহরণ তোমাদের বলছি। সদ্য বিদ্যালয় থেকে আসা মেয়েটির মা রান্নাঘর থেকে বলছে, সোনা ভাত খেতে আয়। ঠিক তখনই পড়ার ঘর থেকে তার পিতা বলছে, সোনা তুই অঙ্কে কত পেয়েছিস রে? মেয়েটি বলল, ৮০। এই ৮০ শব্দটার মাধ্যমেই কিন্তু বাবা এবং মা দুজনেই নিজেদের উত্তরটা পেয়ে গেল। এই যে ৮০ শব্দটাকে আমরা না ভেঙেই দুটো অর্থে প্রকাশ করলাম, এটাই হলো অভঙ্গ শ্লেষের প্রকৃষ্ট উদাহরণ। আরেকটি উদাহরণ দিই। স্নেহাংশী বলল, ঠাকুর একটা মনের মতো বর দাও। তো এই মনের মতো বর দাও, এখানে বর শব্দটা শুনে তোমরা ভাবতেই পারো যে মেয়েটি একটা সুন্দর একটি মনের মতো স্বামী চাইছে, কিন্তু আসলে আমি মনে করি সে আশীর্বাদ চেয়েছে। কারণ ৩ বছরের আমার মেয়ে নিশ্চিত এখনই স্বামী চাইবে না, সে সরস্বতী মায়ের কাছে বর, বিদ্যা বা আশীর্বাদ চেয়েছে। তো এখানে বর শব্দের কিন্তু দুটি অর্থ, স্বামী অর্থও হতে পারে, আবার আশীর্বাদ অর্থেও হতে পারে। আর্যাবর্ত বর্ণনামেও এমনই অনেক শ্লেষের দৃষ্টান্ত পাওয়া যায়। আর্যাবর্ত বর্ণনাম অনেকটা নারকেল ফলের মতো, উপরটা কঠিন। এই কঠিন আবরণ সরালেই যেমন নারকেলের ভিতরে রসাস্বাদন করা যায়, তেমনি শ্লেষের মাধ্যমে শব্দ ভেঙে ভিতরে প্রবেশ করতে পারলেই আর্যাবর্ত বর্ণনামের রসাস্বাদন করা যাবে। তাহলে এবার মূল পাঠ্যাংশে আসা যাক। প্রথমে পাঠ্যাংশের প্রথম ভাগ একবার পাঠ করি। अस्ति समस्त विश्वम्भरा भोगभास्वल्ललाम लीलायमानः समानः सेव्यतया नाकलकस्य ग्राम्यकवि कथाबन्ध इव नीरसस्य मनोहरः भीम इव भारतालङ्कारभूतः अग्रणीः सर्वविषयाणाम् अनधीत व्याकरण इवा दृष्ट प्रकृति निपातोपसर्ग लोप वर्ण विकारः पशुपति जटाबन्ध इव विकसित कनक कमल कुवलयोच्छलित रजपुंज पिंजरित हंस बतंशया प्रचुर चलोच्चकुर चक्रवाक कारण्डाव मंडली मंडित तीरया भगीरथ भूपाल कीर्ति पताकया स्वर्ग गमन सोपन विथिय मानर रिंग तरंगया गंगया पुण्य सलिलै प्लावितश्चंद्रभागालंकृतैक देशश्च शरण्य पुण्यकारिणां
आराम रमणीयक कदलीवनस्य धाम धर्मस्य आस्पदं सम्पदाम् आश्रयः श्रेयोसाम् आकारः साधुव्यवहार रत्नानाम् आचार्य भवन मार्य मर्यादोपदेशानामार्यावर्त नामदेश। आज আমরা এইটুকুনি আলোচনা করব। যতটা পড়লাম ততটা কিন্তু একটি মাত্র বাক্য, একদম শেষে একটাই দাঁড়িয়ে আছে। ভয় পাওয়ার কিছু নেই, বাক্যটা অতি সহজ। প্রথমে লক্ষ্য করো, অস্তি আর শেষ তিনটে শব্দ আছে আর্যাবর্ত নামদেশা। অস্তি আর্যাবর্ত নামদেশা, অর্থাৎ আর্যাবর্ত নামে একটি দেশ ছিল। এই পুরো বাক্যটার এটাই অর্থ, আর্যাবর্ত নামে একটি দেশ ছিল। প্রশ্ন দেখতে পারে তাহলে মাঝখানের এইগুলো কি? এত সব মাঝখানে যেগুলো আছে সেগুলো হলো এই আর্যাবর্ত দেশের বর্ণনা। অর্থাৎ আর্যাবর্ত নামে একটি দেশ ছিল, সেই দেশটি কেমন সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আর্যাবর্ত ছিল সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাস্বত ললাম লীলায়মানহা। সমস্ত সমস্ত বিশ্বম্ভরা, বিশ্বম ভরতি যাসা উপপাদ্য, বিশ্বম্ভরা অর্থাৎ পৃথিবী, ভোগা উপভোগ্য, ভাস্বত উজ্জ্বল, ললাম শব্দের অর্থ হলো সৌন্দর্য, লীলায়মান বিরাজমান, অর্থাৎ সমস্ত পৃথিবীর উপভোগ্য উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান ছিল আর্যাবর্ত। সমানহ সেব্যতয়া নাকলকস্য, পাঠ্যাংশে এটি নালকস্য আছে, সম্ভবত মুদ্রণে ভুল আছে। সমানহ অর্থাৎ তুল্য, সেব্যতয়া উপভোগ্য হেতু, নাকলকস্য শব্দের অর্থ হলো স্বর্গলোকের, অর্থাৎ এই আর্যাবর্ত উপভোগ্য হেতু স্বর্গের সমতুল্য ছিল। এই বাক্যাংশ দুটিতে শ্লেষ অলঙ্কার নেই, কিন্তু অনুপ্রাস অলঙ্কার আছে। অস্তি সমস্ত, এখানে যে শয়ত শয়ত, ভোগ ভাস্বত অর্থাৎ ভ, ললাম লীলায়মান ল, একই বর্ণের পুনরাবৃত্তি হয়েছে। তো এখানে অনুপ্রাস অলঙ্কার হয়েছে, যেখানে একই বর্ণের পুনরাবৃত্তি হয় সেখানে সাধারণত অনুপ্রাস অলঙ্কার হয়। এই অনুপ্রাস অলঙ্কার কি করে না, শব্দের মাধুর্য বাড়ায়, উচ্চারণ করলে সুন্দর লাগে। অস্তি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাস্বল্ললাম লীলায়মান। এবার আমরা এই বাক্যটিতে শ্লেষের দৃষ্টান্ত পাব। গ্রাম্য কবি কথাবন্ধ ইব নিরসস্য মনোহরহা। গ্রাম্য কবি কথাবন্ধ, গ্রাম্য কবি মানে পল্লী কবি, কথাবন্ধ তার রচনা বা কাব্যগ্রন্থ। গ্রাম্য কবি কথাবন্ধ অর্থাৎ গ্রাম্য কবির লেখা কাব্যগ্রন্থ, নিরসস্য মনোহর, নিরস ব্যক্তিদেরও মন হরণ করে। এবার আমরা এই নিরসস্য শব্দটি শ্লেষ করে আর্যাবর্তের বর্ণনা পাব। আর নিরসস্য শব্দটিকে দুটো ভাগে ভাগ করি। নির শস্য, নির মানে জল, শস্য মানে হলো ধান ক্ষেত বা সবুজ শস্য শ্যামলা। অর্থাৎ আর্যাবর্ত ছিল জলাশয় এবং সবুজ শস্য শ্যামলায় পূর্ণ, আর তাই সকলের মনোহরণকারী। এবার আমরা যদি একসাথে অর্থ করি তাহলে অর্থটা এরকম হবে, গ্রাম্য কবির লেখা যেমন নিরস ব্যক্তিদেরও মন হরণ করে, তেমনি জল ও ধান বা সবুজ শস্য শ্যামলায় পূর্ণ আর্যাবর্ত সকলের মন হরণ করত। ভীম ইব ভারতালঙ্কারভূতঃ, এই বাক্যটিতেও কিন্তু কবি শ্লেষের প্রয়োগ করেছেন, এবং শ্লেষ প্রয়োগ করেছেন তিনি ভারত শব্দের মধ্যে। শব্দটিকে না ভেঙে অর্থাৎ অভঙ্গ শ্লেষ প্রয়োগ করেছেন। না ভেঙে দুটো অর্থ, এক হলো মহাভারত আর একটা হলো ভারতবর্ষ। ভীম ভারত অলঙ্কারভূত, অর্থাৎ ভীম তার অসাধারণ শৌর্য ও শক্তি সাহসের কারণে তিনি মহাভারতের একটা উজ্জ্বল চরিত্র, একটা অলঙ্কার। ভীম ইব, ভীমের মতো, ভীমের মতোই কি ছিল আমাদের আর্যাবর্ত। ভারত অলঙ্কারভূত অর্থাৎ ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ।
অগ্রণীহি সর্ববিষয়ানাম। অগ্রণী মানে শ্রেষ্ঠ, সর্ববিষয়ানাম অর্থাৎ সকল বিষয়ে বা সকল দেশের মধ্যে। অর্থাৎ আর্যাবর্ত দেশটি ছিল সমস্ত বিষয়ে বা সকল দেশের মধ্যে শ্রেষ্ঠ। অনধিত ব্যাকরণ ইব অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার। অনধিত ব্যাকরণ, অনধিত ন অধীতম, অনধিতম অর্থাৎ না পড়া, অনধিতম ব্যাকরণম ইয়েন স অর্থাৎ যার দ্বারা ব্যাকরণ পড়া হয়নি, ব্যাকরণে অজ্ঞ। ইব মানে মতো, অর্থাৎ ব্যাকরণে অজ্ঞ ব্যক্তির মতো ছিল আর্যাবর্ত। খুব সুন্দরভাবে শ্লেষ অলঙ্কারের মাধ্যমে এই অজ্ঞ ব্যক্তির এবং আর্যাবর্তের বর্ণনা করেছেন। অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার, এই প্রত্যেকটি শব্দের দুটি অর্থ প্রয়োগ করেছেন, একটি ব্যাকরণের ক্ষেত্রে, একটি আর্যাবর্তের ক্ষেত্রে। প্রথমে আমরা ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের অর্থ দেখি। অদৃষ্ট মানে জানেন না। প্রকৃতি, প্রকৃতি মানে হলো ধাত্বাদয় অর্থাৎ ধাতু প্রাতিপদিক শব্দের যে মূল রূপ তাকে বলা হয় প্রকৃতি। নিপাত চাদয় সত্যে অর্থাৎ দ্রব্য না বোঝালে চ বা বই ইত্যাদি শব্দকে নিপাত বলা হয়। উপসর্গ কি না ক্রিয়াপদের পূর্বে প্র পরা ইত্যাদি যা যুক্ত হয় সেগুলো হলো উপসর্গ। লোপ, লোপ হলো অদর্শনাং লোপঃ। বর্ণবিকার না, বর্ণবিকার হলো বর্ণের বিকৃতি। তো যিনি ব্যাকরণে অজ্ঞ তিনি কিন্তু এই প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার এইসব জানেন না। এবার এই শব্দগুলিরই আর্যাবর্তের ক্ষেত্রে কি অর্থ হয় একবার দেখি। অদৃষ্ট, অদৃষ্ট মানে হলো ন দৃষ্ট অর্থাৎ দেখা যায় না, আর্যাবর্তে দেখা যায় না। কি দেখা যায় না? প্রকৃতি নিপাত প্রজাদের অধপতন বা বংশচ্যুতি। উপসর্গ ধান অপহারীদের উপদ্রব, তা চুরি ডাকাতি ইত্যাদি। লোপ বেদ বিহিত নিয়মাদির বিলোপ। বর্ণ বিকার অর্থাৎ নিজ নিজ বর্ণের কর্ম থেকে বিচ্যুতি, এইসব আর্যাবর্তে দেখা যেত না। অর্থাৎ ব্যাকরণে অজ্ঞ ব্যক্তি যেমন প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার জানেন না, তেমনি আর্যাবর্তে প্রজাদের অধঃপতন বা বংশচ্যুতি, ধন অপহারীদের উপদ্রব, বেদ বিহিত নিয়মাবলীর বিলোপ, নিজ নিজ ধর্ম বা কর্ম থেকে কেউ বিচ্যুত ছিল না। পশুপতি জটাবন্ধ ইব বিকশিত কনক কমলয় কুবলয়োচ্ছলিত রজপুঞ্জ পিঞ্জরিত হংস বতংশয়া প্রচুর চলচকর চক্রবাক কারণ্ডব মণ্ডলী মণ্ডিত তীরয়া ভগীরথ ভূপল কীর্তি পতাকয়া স্বর্গ গমন সোফান বিথিও মান রিঙ্গ তরঙ্গয়া গঙ্গায়া পুণ্যসলিলই প্লাবিতঃ। এই বাক্যাংশটি অনেকটাই বড়, বোঝার সুবিধার্থে তাই প্রথমে ভেঙে ভেঙে অর্থ বলি, শেষে একসঙ্গে অর্থ বলব। প্রথমে পশুপতি জটাবন্ধ ইব গঙ্গয়া পুণ্যসলিলই প্লাবিতঃ, এইটুকুনির অর্থ বলি। পশুপতি শিব ঠাকুর, জটাবন্ধ জটা জল, ইব মতো অর্থাৎ শিব ঠাকুরের জটা জালের মতো ছিল কি আর্যাবর্ত। এবার এই আর্যাবর্ত এবং জটা জালের বর্ণনা দিয়েছেন কবি পরে তিনটে শব্দে। গঙ্গয়া পুণ্যসলিলই প্লাবিতঃ, গঙ্গয়া পুণ্যসলিলই অর্থাৎ গঙ্গার পবিত্র জলে প্লাবিত ধৌত। অর্থাৎ পশুপতি শিবের জটাবন্ধন যেমন ভগবতী গঙ্গার জলে ধৌত হয়, তেমনি আর্যাবর্ত দেশটিও গঙ্গার পবিত্র জলে ধৌত হয়। এই বড় পাঠ্যাংশটির কিন্তু এইটাই মূল অর্থ। মাঝে যে অংশটুকু নিয়ে আছে সেটা হলো গঙ্গা দেবীর বর্ণনা, যে গঙ্গা দেবীর পবিত্র জলে আর্যাবর্ত ধৌত হয়, সেই গঙ্গা দেবী কেমন ছিল, তো তারই বর্ণনা সুন্দরভাবে কবি দিয়েছেন এইখানে। প্রথমে আমরা গঙ্গা দেবীর তীরের বর্ণনা নিই। গঙ্গা দেবীর তীর কেমন ছিল?
বলছে প্রচুর চলত চকর চক্রবাক কারণ্ডব মণ্ডলী মণ্ডিত তীরয়া। প্রচুর, অনেক, চলত চঞ্চল, চকর চকর পাখি, চক্রবাক চক্রবাক পাখি, কারণ্ডব সারস পাখি, মণ্ডলী ঝাঁকে অর্থাৎ পাখিদের সমূহ, মণ্ডিত শোভিত, তীরয়া গঙ্গার তীর। তাহলে গঙ্গার তীর কেমন ছিল? বলছে অনেক চঞ্চল চকর চক্রবাক ও কারণ্ডবের দ্বারা শোভিত ছিল গঙ্গার তীর। এবার এই যে হংস সমূহ, সেই হংস সমূহ কিন্তু শোভিত ছিল কিসের দ্বারা? বলছে বিকশিত কনক কমল কুবলয়োচ্ছলিত রজপুঞ্জ পিঞ্জরিত হংসবতংশয়া। হংসকুল কিসের দ্বারা শোভিত ছিল? বিকশিত মানে প্রস্ফুটিত, কনক কমল স্বর্ণপদ্ম, কুবলয়ম নীলপদ্ম, উচ্ছলিত ঝরে পড়া, রজপুঞ্জ পরাগ রেণুর দ্বারা, পিঞ্জরিত পীত বর্ণে রঞ্জিত, হংস হংসরূপ, অবতংশয়া অলঙ্কারের দ্বারা। অর্থাৎ যেমন তেমন হংস সমূহ না এরা, এই হংসকুল বা হংস সমূহ স্বর্ণপদ্ম ও নীলপদ্মের পরাগ রেণুর দ্বারা শোভিত রমণীয় অলঙ্কৃত হংস সমূহের ন্যায়। এবার গঙ্গার তরঙ্গ বা ঢেউ এর বর্ণনা। ভগীরথ ভূপাল কীর্তি পতাকয়া স্বর্গ গমন সোপান বিথীয় মান রিঙ্গ তরঙ্গয়া। ভগীরথা ইক্ষ্বাকু বা সগরবংশীয় রাজা। ভূপাল শব্দের অর্থ হলো রাজা। কীর্তি পতাকায়া অর্থাৎ কীর্তিরূপ পতাকার দ্বারা, স্বর্গ গমন স্বর্গে যাওয়ার সোপান সিঁড়ির, বিথীয় মান ধাপের মতো, রিঙ্গত ধীরে ধীরে, তরঙ্গয়া অর্থাৎ প্রবাহিত ঢেউয়ের দ্বারা। রাজা ভগীরথের কীর্তিরূপ পতাকার দ্বারা স্বর্গ গমনের সিঁড়ির ধাপের মতো তরঙ্গযুক্ত ছিল গঙ্গার জল, গঙ্গা দেবীর পবিত্র জল। এবার একসঙ্গে অর্থ বলি পুরো বাক্যাংশটি। ভগবতী গঙ্গা পশুপতি শিবের জটাবন্ধন যেমন ধৌত করে দেন, তেমনি প্রস্ফুটিত স্বর্ণপদ্ম ও নীলপদ্মের পরাগরেণুতে পীতবর্ণ রঞ্জিত রমণীয় অলঙ্কৃত হংসের ন্যায় অনেক চঞ্চল চকর চক্রবাক ও সারসের ঝাঁকে শোভিত তীরযুক্ত এবং রাজা ভগীরথের কীর্তিরূপ পতাকার দ্বারা স্বর্গ গমনের সিঁড়ির ধাপের মতো তরঙ্গযুক্ত গঙ্গার পবিত্র জল আর্যাবর্তকে ধৌত করে দেন। চন্দ্রভাগালঙ্কৃতৈক দেশশ্চ, এই বাক্যাংশটিকে দুইভাবে সন্ধিবিচ্ছেদ করা যেতে পারে। এক, চন্দ্রভাগা অলঙ্কৃত এক দেশঃ চ, আবার চন্দ্রভাগা অলঙ্কৃত এক দেশঃ চ। চন্দ্রভাগা এর অর্থ হলো চন্দ্রের অংশ, চন্দ্রকলা যা শিবের শিরকে শোভিত করে। আর চন্দ্রভাগা হলো উত্তর ভারতের বর্তমান পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি নদী। হিমালয় থেকে এই নদী উৎপন্ন হয়ে শতদ্র নদীতে মিলিত হয়েছে। অলঙ্কৃত মানে শোভিত করা, এক দেশঃ একটা অংশ, আর্যাবর্তের একটি অংশ। একসঙ্গে অর্থ বলে এরকম হবে, শিবের শির যেমন চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত হয়, তেমনি আর্যাবর্তেরও একটি অংশ প্রবাহমান চন্দ্রভাগা নদীর দ্বারা অলঙ্কৃত। শরণ্য পুণ্যকারীণাম আরাম রামণীয়ক কদলীবনস্য
ধাম ধর্মস্য আস্পদম সম্পদম আশ্রয় শ্রেয়সম আকার সাধু ব্যবহার রত্নানাম। এর অর্থ অতি সহজভাবে বলছি। অর্থাৎ আর্যাবর্ত দেশটি ছিল শরণ্য পুণ্যকারী নাম, পুণ্যজনদের আশ্রয়। আরাম রমণীয় কদলী বনস্য, অর্থাৎ মনোরম কদলী বনের উদ্যান। ধাম ধর্মস্য, ধর্মের পীঠস্থান। আস্পদম সম্পদম, সকল সম্পদের আধার। আশ্রয় শ্রেয়সম, সকল মঙ্গলের নিধান। আকার সাধু ব্যবহার রত্নানাম, সাধু ব্যবহার রূপ রত্নের আকর বা আশ্রয়। আচার্য ভবনম আর্য মর্যাদা উপদেশানাম আর্যবর্ত নাম দেশ। আচার্য ভবনম অর্থাৎ গুরুকুল বা আচার্যের গৃহ। আর্য মর্যাদা, আর্যদের মর্যাদা। উপদেশানাম, উপদেশ সমূহ। একসঙ্গে অর্থ বললে এরকম হবে, আর্যদের মর্যাদা স্বরূপ উপদেশ সমূহ প্রদান করার জন্য যে গুরুকুল, সেই গুরুকুলের ন্যায় ছিল আর্যাবর্ত দেশ। ধন্যবাদ।